এটা আমার কমফোর্ট জোনের বিষয় নয়। আর অনেক বছর কেটে গেল, না থেকে তো ভালোই আছি। বৃদ্ধি আবার ওই ব্যান কালচারের শিকার, অনেকদিনও কাজ করছে না। আরজি কর কাণ্ডের ফাইল রিওপেন হয়েছে নতুন সরকার আসার পর। আমি তো ওই টেবিলে বসে নেই যে টেবিলে খোলা হচ্ছে, আলোচনা হচ্ছে। রাজনৈতিক পোস্ট করো তুমি ফেসবুকে, কিন্তু সেটা কৌতুকে মোড়া, রসিকতায় মোড়া। টিম্পার ব্যাপারটা পুরোটা জানি না, আচ্ছা। কিন্তু আর্টিস্ট ফোরামটা ওটা একটা ইলেক্টেড বডি। রূপাদি বা রুদ্র বা হিরণ বা পাপিয়াদি, এরা তো এমএলএ। ছেলেটাকে কোনো রকম একটা ভিলেন বানাতেই হবে। হয় ছেলেরা অকৃতজ্ঞ সন্তান প্রচুর হয়, হট করে একটা ঘোড়া চালানো তো কিছুটা ওরা করেছেন, কিছুটা ফাঁকিবাজি হয়েছে। ওরা ওদের বাড়ি থেকে ফ্লোর অবধি ওই ঘোড়ায় যেতে, বম্বের ওই রাস্তা দিয়ে সঞ্জয় মিশ্র, ইরফান খানরা ঘোড়ায় করে শুটিং করতে যাচ্ছে। কালকে থেকেই যদি আমি পুরোটাই একটা প্রচণ্ড কোটি টাকা দামের গাড়িতে যেতে শুরু করি, তো সেটা আমার ইচ্ছে করলে আমি করবো। ঋত্বিক দা, ট্রেলারটা দেখে যেটা বুঝলাম, বাবা ছেলের সমীকরণ, প্রেক্ষাপট যেটা আর কি গল্পের, শহরে নতুন ফ্ল্যাট বনাম পৈতৃক বসত বাড়ি, এবং এটা আমরা মোটামুটি অনেক মধ্যবিত্ত পরিবারেই দেখতে পাই। তো সেক্ষেত্রে কি জেনারেশন গ্যাপটাকেই তুলে ধরা হচ্ছে মূলত? হ্যাঁ, খানিকটা তো জেনারেশন গ্যাপ বটেও, খানিকটা আমাদের এই পরিস্থিতিটাও। যাদেরকে কাজ করতে, অনেক ছেলে মেয়েকেই আজকাল কাজ করতে বাড়ির বাইরে চলে যেতে হয়, বড় শহরে চলে যেতে হয়। তো কেউ হয়তো কলকাতায় আসে, কেউ হয়তো রাজ্য ছেড়েই চলে যায়। তো সেই ক্ষেত্রে সে যেমন তার বাড়িটাকে ছাড়ে, পাশাপাশি তার যে বৃদ্ধ বাবা মা তাদেরকেও ছেড়ে আসে। এবং যত দিন যায়, বাবা মার বয়স যখন বাড়ে, তখন ওই যে বাড়ির বাইরে থাকা অবস্থায় বাবা মা তারা কি করবে, তাদের যে বাড়িটা, সেই বাড়িটাও আসলে বয়স্ক হতে থাকে। আর আর পাশাপাশি যে যে কাজ করতে বাইরে এসছে, এক্ষেত্রে ধরো আমার যে চরিত্রটা আমি এখানে করেছি, পলাশ, তো সেও কিন্তু চট করে তার শহরের মাথা গোজার বাড়িটা করে ফেলতে পারে না। অর্থনৈতিক পরিস্থিতিটা স্ট্রাগল আছে, একটা ফ্ল্যাট কলকাতা শহরে, আমার চরিত্রটাই খানিকটা বলতে গেলে অনেকটা এরকম, যে তার 40 ঊর্ধ্ব বয়স, কিন্তু সে কিন্তু এখনো ফ্ল্যাটটা কিনতে পারেনি কলকাতা শহরে। সে তার চাকরির বয়সেই পেয়েছে, যে বয়সে একটা ছেলে চাকরি পাওয়া উচিত। তো এত বছর চাকরি করেও সে কিন্তু এখনো একটা ফ্ল্যাট কিনে উঠতে পারেনি। তো এই সবগুলোই এই ছবিটার পার্ট আমি বলবো। আর পাশাপাশি তুমি যেটা বলছো সেটাও, যে পৈতৃক বাড়ি, শহর, এই একটা দূরত্ব তৈরি হওয়া, বাসস্থানের সাথেও একটা দূরত্ব তৈরি হওয়া, সেই দূরত্বটা তাকে আসলে জীবনই এখানে ঠেলে নিয়ে চলে আসে। এইটাই আর কি। তোমার এর আগে সন্তান ছবিতেও খানিকটা এই আভাসটা মিলেছিল। হ্যাঁ, একভাবে ছিল, কিন্তু এইটা নয়। ওখানেও আমি একজন সন্তান এবং খানিকটা বাবা ছেলের গল্প, সেটা ছিল। কিন্তু সেটাতে আমি বলবো যে সন্তানের যে গল্পটা যেভাবে বলা হচ্ছে, সেটা সবগুলোরই একটু বাড়িয়ে রাখা আছে, ইমোশনাল ফেডারগুলো। এইটা অনেক সাটল, অনেক রিয়েলিস্টিক, এইভাবে বলবো। এবং সন্তান ছবিতে ছেলে হিসেবে ঋত্বিককে একটুখানি কি বলবো, একটু গ্রে বলা চলে। এক্স্যাক্ট ঠিক ওরকম হয় এখানে অনেক বেশি আমার হিসেবে যদি বলো, তাহলে সন্তানে এই যে ছেলেটি তার বাবাকে কিছুতেই পয়সা দিচ্ছে না চিকিৎসার জন্য, এরকম ছেলে হয়। কিন্তু যে কারণ দেখিয়ে দিচ্ছে না, ওরকম হয় না। কারণটা আরেকটু শুড হয়। ওটা ওই বললাম ফেডার বাড়ানো ছিল ওটা। হ্যাঁ, ওটা ছেলেটাকে কোনো রকম একটা ভিলেন বানাতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো তাই ওরকম ছিল। হয়, ছেলেরা অকৃতজ্ঞ সন্তান প্রচুর হয়, এবং তারা তাদের মতন করে ডিল করে ব্যাপারটাকে, অতটা মোটা দাগেরও করে না আর কি, যতটা সন্তানে করেছে। সঞ্জয় মিশ্রর সঙ্গে অভিনয়, এবং সঞ্জয় মিশ্র খুবই গুণী একজন অভিনেতা, অভিজ্ঞতা কিরকম? দারুণ, একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা সবাই প্রায় সঞ্জয় মিশ্রের অভিনয়ের ভক্ত। ওনার অভিনয় দেখে আমরা ভীষণ তৃপ্তি পেয়েছি। সেটা ওনার অনেক ছবি আছে, আঁখো দেখির কথা যেমন আমরা একবারে সবাই বলে, আবার এমনও হয়েছে যে ওটিটি সার্চ করতে করতে শুধু সঞ্জয় মিশ্রা ওই ছবিটাতে আছে জেনে, ছবিটার নাম জানতাম না, তখন ছবিটা দেখতে ঢুকেছি। এরকমও সঞ্জয় মিশ্রার সঙ্গে আমার ক্ষেত্রে হয়েছে। ফলে এই ছবিতে যখন উনি করছেন এবং আমার বাবার চরিত্র করছেন, এটা জানতে পেরে একটা তো এক্সাইটমেন্ট ছিলই। পাশাপাশি ছবিটা করার পর ওরকম স্ট্রেচারের একজন অভিনেতা যাকে সারা ভারতবর্ষ চেনে, তার সাথে ফাইনালি একটা ব্যক্তিগত পরিচয় যে হয়ে গেছে, সেটা এই ছবিটার থেকে একটা উপরি পাওনা বলতে পারো। আর একটা ব্যাপার খুব আমার ছবিটাতে ওনাকে আমার দেখার ছিল, যে আমরা যেভাবে এখানে ছবি করি,
যতটা তাড়াতাড়ি করি, যতটা কাজের চাপ থাকে, ওইভাবে ওনারা ছবি করেন না। যেহেতু বোম্বেতে ছবি করেন, অনেক বড় ইন্ডাস্ট্রি, একটা কাজ অনেক বড়, অনেক দিন ধরে হয়। সত্যি কথা বলতে কি, এমন এমন ছবিও উনি করেন যেই ছবিতে ওনার রেমুনারেশনে বাংলায় একটা ছবি হয়ে যায়। তো ফলে এই পরিস্থিতিটাতেও একজন পেশাদার অভিনেতা হিসেবে উনি কী করে সামলাচ্ছেন, সেটাও কিন্তু একজন অভিনেতা হিসেবে আমার দেখার ছিল, যে উনি কী করে করছেন। মানে এত সারাদিনে 5খানা সিন ওনাকে করতে হয় না, এতক্ষণ ধরে টানা শুটিং, আমাদের কোনো রেস্ট ফেস্ট থাকে না। মানে একটা সিন শেষ হবে, পরের সিনটা হবে, একটা সিন শেষ হবে, পরের সিনটা হবে। কিন্তু আসলে সব জায়গাতেই তাই হচ্ছে, কিন্তু তার হাতে কাজ কম বলে লোকে অনেক আরামসে ব্যাপারটা আর ধীরে হচ্ছে। এখানে কোনো ধীর লয়ের ব্যাপার নেই। এই লয়টার সাথে উনি কী করে কোপ আপ করছেন, বা একজন অভিনেতা এমন একটা ভাষায় অভিনয় করছেন যে ভাষাটা সম্পর্কে তার মানে 100% কনফিডেন্স নেই, সেই হার্ডেলটাকেও বা উনি কীভাবে পার করছেন, এগুলো আমার ওনার কাছে দেখার ছিল। তো ফলে একটা শিক্ষণীয়ও বটে, মানে একটা খুব মেমোরেবল এক্সপিরিয়েন্স, যেমন পাশাপাশি শেখারও অনেক কিছু আছে। তুমি যেটা বললে মুম্বাইয়ের উনি যেহেতু কাজ করেন, তো সেখানে ওখানকার আমাদের এখানকার একটা ফারাক রয়েছে, কিন্তু অন্য যে অভিনেতারা মুম্বাইতে গিয়ে কাজ করেন তাদের বক্তব্য হচ্ছে মুম্বাইয়ের ফিল্ম সেটে শুটিংয়ের মাঝখানে খুব বেশি প্রফেশনাল ইকুয়েশন থাকে প্রত্যেকের সাথে। আমাদের এখানে যেরকম একটা ইমোশনাল একটা, বা ধরো একটা মজা করা বা কিছু এই ধরনেরও বিষয় থাকে, তো এখানে সঞ্জয় মিশ্র কেমন ছিলেন? মানে সেইভাবে কি মিলেমিশে গেছিলেন? ভীষণই মিলেমিশে গেছিলেন। মানে ওই যে বলছিলাম যে ওনাকে আমার দেখার আছে যে উনি এই পরিস্থিতিটাকে কী করে কোপ আপ করেন। তো খুবই মিলেমিশে গেছিলেন উনি। মানে আমাদের সঙ্গে তো মানে আমরা তো অনেকটা সিন করেছি, অনেকটা একসঙ্গে অভিনয় করেছি, কো অ্যাক্টার, ফলে একরকম সম্পর্ক হওয়ারই ছিল। পাশাপাশি মানে ইউনিটের বাকি অনেকের সঙ্গেই আমি তো দেখছিলাম যে ওনার একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, তৈরি হয়েওছে। সেটা উনি মানুষটাই ওরকম, মানে একটা খোলামেলা মানুষ, এবং ওই সিম্পলিসিটি দিয়ে জীবনটাকে দেখেন, দেখতে পান। সেটা প্রয়োজন, একজন অভিনেতার প্রয়োজন। মানে মানে জীবনটাকে অ্যাজ ইট ইজ দেখতে পাওয়াটা একটা অভিনেতার খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। তো উনি সেটার থেকে কখনো বেরিয়ে যাননি, মানে উনি সেটার মধ্যেই আছেন, যেটুকু ওনাকে দেখে মনে হলো। এবং সোহিনী সরকার রয়েছেন ছবিতে, এবং সোহিনীদির সঙ্গে তোমার জুটি অনেক পুরনো। তো এখন মানে আলাদা করে আর কিছু মনে হওয়া, বা নাকি সেই একই লুসিড ওয়েতে ব্যাপারটা হয়? দেখো, সত্যি কথা বলতে কি, কো অ্যাক্টারকে নিয়ে আলাদা করে আমার কাউকে নিয়েই মনে হয় না। আর মনে হলে আমি কাজটাই করতে পারবো না। মানে আমার তখন আমার কাজটা করার কথা, ওর তখন ওর কাজটা করার কথা, দুজনের কিছু একটা সিনে কন্ট্রিবিউট করার কথা, তাহলে সিনটা উতরে যাবে বা সিনটা ঠিকঠাক হবে, এইটাই হচ্ছে লক্ষ্য। এখন যদি আমি দর্শকের মতন তাকে নিয়ে এইটা ওটা সেইটা মনে করতে থাকি, তাহলে প্রথম আমি যেটা করছি না সেটা হচ্ছে আমি আমার কাজটা করছি না। তো সেটা তো নয়। ফলে প্রত্যেকেই আমরা যে যার কাজ করতে গেছি। এবারে সোহিনীর সাথে তো অনেক কাজ করেছি, অনেক দিনের পরিচয়, ফলে সেইটা তো মানে কাজের বাইরেও দেখা হয়ে যায় কখনো না কখনো, কোথাও না কোথাও। আর কাজ তো করেছি, ফলে ফলে সোহিনীর সাথে কাজ করাটা মানে কী বলবো, মানে যেহেতু অনেক দিনের আমাদের বন্ধুত্বও আছে, পরিচিতিও আছে, ফলে মানে জানি আমরা ফাইনালি মোটামুটি জানি যে কে ঠিক কী করবো। এমন নয় যে মানে বলছি না যে খুব মানে প্রেডিক্টেবল কিছু অ্যাক্টিং করবো, তা নয়। মানে কি হতে পারে, মানে ব্যাপারটা কি ফাইনালি হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া দুজনের সম্পর্কে আছে। আরও একটি প্রশ্ন করব সঞ্জয় মিশ্রকে নিয়ে। সঞ্জয় বাবুকে নিয়ে এমন একটা কোনো বিষয় যেটা আমরা জানি না, যেটা তুমি সেটা আবিষ্কার করেছো? সেটা আবিষ্কার করেছি বা অবজার্ভ করেছো বলা ভালো। হ্যাঁ, না, প্রথমত উনি রান্না করতে ভালোবাসেন। আমাদের আউটডোরে উনি নিজে একদিন, আমরা শিমুলতলায় আউটডোর করেছি, উনি নিজে একদিন রান্না করেছিলেন। এটা যেমন এক, মাংস করেছিলেন, মাটন করেছিলেন। আর একদিন যেমন আমাদের ছোটবেলায় একটা টিভি থেকে সিরিয়াল হতো চন্দ্রকান্তা বলে, হ্যাঁ, তো সেই চন্দ্রকান্তাতে উনি অভিনয় করেছিলেন। তো এমনিতে ইরফান খান ওনার মানে এনএসডি সিনিয়র, ফলে ইরফান খান সংক্রান্ত আমার কিছু, ওনার সাথে আমার কিছু গল্প হয়েছে, ওনার অভিজ্ঞতা, যেটা আমি মজার, যেটা আমি বলতে চাই যে চন্দ্রকান্তার জন্য ওনাদের হর্স রাইডিংয়ের ট্রেনিং নিতে হয়েছিল চন্দ্রকান্তাতে পাঠ করার জন্য। এবং সেই ট্রেনিংটা মানে যেরকম হয়, হট করে একটা ঘোড়া চালানো, তো কিছুটা ওরা করেছেন, কিছুটা ফাঁকিবাজি হয়েছে, সবটা পুরোটা হয়ে ওঠেনি। তারপর শুটিংয়ের দিন এগিয়ে এসছে, তখনও যখন ওদের ওইটা মানে পুরোপুরি রপ্ত হয়নি হর্স রাইডিং, তখন ওরা ওদের বাড়ি থেকে ফ্লোর অবধি ওই
ঘোড়ায় যেতেন, ঠিক আছে, মানে ক্লাসটাকে ওইখানেও টেনে নিয়ে আসা হয়েছে, সকালে বাড়ি থেকে গিয়ে ওটাও ক্লাস, তারপরে গিয়ে শুটিং। তো ইরফান খান, তো আমি গল্পটা মানে আমি কল্পনা করেছি আর কি, যে ওই সময় মানে ওই বম্বের ওই রাস্তা দিয়ে সঞ্জয় মিশ্র, ইরফান খানরা ঘোড়ায় করে শুটিং করতে যাচ্ছে, সেইটা ওনার কাছ থেকে শুনলাম, তো ওটা কল্পনা করে খুব আনন্দ লেগেছে যে এরকম একটা ঘটনাও ঘটেছে আর কি। ক্লাসিক অভিনেতা তুমি বাংলা ইন্ডাস্ট্রির, এটা বললে অত্যুক্তি হবে না অবশ্যই। ক্লাসিক অভিনেতা এবং সাধারণ জীবনযাপনের একটা মেলবন্ধন, এবং সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। তো এটা সচেতনভাবেই করা নাকি? না, আমি তো আমার জীবনটাই এভাবেই যাপন অভ্যস্ত? করি আসলে। হ্যাঁ, আমি আসলে আমার জীবনটাই যাপন করি, মানে এমন নয় যে আমাকে কোনো একটা ইমেজ তৈরি করার জন্য আমি এই জীবন এবং অমুক 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 বেছে নিয়েছি। আমি আমার জীবনটাই যাপন করি, এবং তাতে যা লোকের মনে হচ্ছে মনে হবে, মানে আমি যদি কালকে থেকে একটা অন্য জীবন যাপন করতে চাই তো আমি সেটা করবো, লোকে যা মনে হচ্ছে মনে হবে, মানে আমার কিছু করার নেই। দর্শক এটা পজিটিভ হইতেই না। হ্যাঁ, এবার সেটা আমি সবর্থই বলছি যে এখন এটা লোকের ভালো লাগছে, কিন্তু কালকে থেকেই যদি আমি মানে পুরোটাই একটা মানে প্রচণ্ড কোটি টাকা দামের গাড়িতে যেতে শুরু করি, তো সেটা আমার ইচ্ছে করলে আমি করবো, মানে এইটাই আর কি। এটা আমার ইচ্ছে করছে তাই আমি এরকম আছি আমাদের। তোমার কেরিয়ার গ্রাফটা যদি দেখি, অসাধারণ ছবি রয়েছে। তার মধ্যে দুটো ছবির কথা না বললেই নয়, একটা হচ্ছে তোমার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শব্দ, এবং আরেকটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নির্বাক। এই ধরনের ছবি আমরা আবার কবে পাবো? তোমার তালিকাটা এইটা, আমার তালিকাটা অন্য। তো তো এরকম আমার মনে হয় প্রত্যেকের নিজস্ব নিজস্ব তালিকা থাকবে, এইটাই আমার পাওয়া। তোমার তালিকাটা যে তোমার কাছে একটা যে দুটো ছবি আছে, আমার কাছে আরো 4টে ছবি আছে, অন্য আরেকজনের কাছে আরেকটা ছবি আছে, এই যে তারা আলাদা আলাদা তালিকা বানিয়ে রেখেছে যে আমার প্রিয় ছবির, এইটাই একটা বিরাট পাওয়া। আর খুব দারুণ কোনো কাজ প্রত্যেক দিন হয় না, এটাও মানে মানতে হবে। এবারে আমি যে কবছর কাজ করছি তাতে আমার ধারণা যে এরকম অনেকগুলো ন্যাশনাল একটা ছবির আমি পার্ট, মানে 1 বা 2 নয়, তার থেকে অনেক বেশি। তো অতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবির আমি অংশ, যে সেটাই একটা দারুণ প্রাপ্তি। তোমার তালিকাটা একটু শুনি না। আমার তালিকাতে অবশ্যই শব্দ থাকবে, আমার তালিকাতে আসা যাওয়ার মাঝে থাকবে, আমার তালিকাতে বাকিটা ব্যক্তিগত থাকবে, আমার তালিকাতে ভায়োলিন প্লেয়ার থাকবে, আমার তালিকাতে অনেক থাকবে। কিন্তু এবং আমার বাইরেও আরো অনেকের কাছে আমি অনেক তালিকা পেয়েছি, ফলে অনেকের কাছে অনেক রকম তালিকা আছে, এটাই তো পাওয়া। এই যে মানে তোমার কাছে আমার আলাদা তালিকা আছে না, আমার এই দুটো ছবির নাম উল্লেখ করার নেপথ্যে আরো একটি কারণ রয়েছে, যে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়, এনাদের সঙ্গে আবার কবে তোমায় দেখতে পাবো? ওনারাই তো ব্যাপারটা নিয়ে বলতে পারবেন, মানে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় যে ওনারা কবে মনে করবেন যে আমাকে। তবে সৃজিতের সঙ্গে আমার একটা ছবি রেডি হয়ে আছে, উইঙ্কেল টুইঙ্কেল আমার সৃজিতের সঙ্গে রেডি হয়ে আছে। কৌশিকের সাথে অনেকদিন কাজ করা হয়নি। হ্যাঁ, তোমার আরও একটি ছবি যেটা খুবই প্রশংসনীয়, নধরের ভেলা। এবং নধরের ভেলা এখনও প্রদর্শনী চলছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, যেটা আমরা ফিল্ম ফেস্টিভ্যালেও দেখেছিলাম, এবং সেটা এখনও চর্চিত ছবি। এবং সম্প্রতি আমরা দেখেছি উপমন্যু এবং রাহুলদা প্রিয়াঙ্কাদের সন্তান সহজ দুজন মিলে কেক কাটিং করে বেশ সুন্দর একটা ঘরোয়া একটা উদযাপন। তো এটা কি বার্তা দিচ্ছে, এই যে নধরের ভেলা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং সেটা যে এখনও চলছে এত ভালোভাবে, তাহলে কি এই যে বড় প্রযোজনা সংস্থার বাইরেও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কি আরও আসা উচিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, নাকি এই একটা ঝুঁকি রয়ে যাচ্ছে? দেখো, এই ছবিটা আসলে যে চলছে এটা কোনো কিছুকে বার্তা দেবো বলে আমরা আমাদের ছবিটা মানুষকে দেখাতে চাইছি, তাই চলছে। বার্তা মানুষ যার নিজের বোধ বুদ্ধি অনুযায়ী খুঁজে নেবেন বলেই আমরা আশা করি। আমরা এই ছবিটার আমাদের 32-33টা শো হয়ে গেছে, এখন 35টা শো, মানে আসলে 5 সপ্তাহ, মানে 35 ক্যালকুলেট করলে তো আমরা হয়তো মানে 150-200টা তো শো হবেই আশা করছি। দেশের বাইরেও শো হওয়া শুরু হয়েছে। পোল্যান্ডের ক্র্যাকো শহরে আমাদের 2টো শো হয়ে গেছে, আগামী মাসে সিডনিতে হবে, এইভাবে বাইরেও হবে। তো আমরা আসলে ছবিটাকে বিভিন্ন মানুষের কাছে দেখাতে চাই, এবং যেখানে সিনেমা হল নেই সেইখানে পৌঁছে যেতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই জার্নিটা শুরু করেছিলাম, এবং মানে ফাইনালি যদি লোকের ছবিটা পছন্দ না হতো তাহলে আমরা হয়তো এটা করতে পারতাম না। এখন আমরা বুঝতে পারছি যে মানুষের ছবিটা ভালো লাগছে, ফলে ছবিটা আমরা অনেক দূর অবধি দেখাতেও পারবো, এইটা আমরা জানি। কিন্তু এটার থেকে আর কি অর্থ তৈরি হচ্ছে সেটা আমরা জানি না। মানে
আবার যদি পরে একবার এরকম একটা ছবি করি এবং পরে এইভাবেই আমরা দেখাই, আবার আমাদের এই পদ্ধতিটাকে আবার নতুন করেই বুঝতে হবে। এটা আমরা বুঝতে বুঝতে যাচ্ছি, এটার তো আমাদের হাতে কোনো তথ্য বা খবর ছিল না, কিন্তু এখন আমাদের এই ছবিটা আমরা এইভাবেই করব, এইভাবেই পুরোটা দেখাবো। আমাদের ভালোও লাগছে, মানুষের সাথে ইন্টারাকশানটাও খুব পছন্দ হচ্ছে, এবং একটা ছবির যে খানিকটা একটা টাকার যে তাকে তুলতে হয় সেই ছবিটার খরচটা, সেটাও আমরা বুঝতে পারছি যে এইভাবেই উঠবে। নথরের ভেলার যে প্রযোজক, যিনি মূলত, আমরাও এটার মানে কো প্রডিউসার, কিন্তু এরকম ছোট প্রডিউসার কিন্তু আমাদের এখানে প্রায়শই ছবি বানান, এবং অনেক ছবি আছে যেগুলো মানে একদম নতুন প্রডিউসার এর তৈরি করা ছবি, এবং দারুণ মানুষের পছন্দ হয়েছে, মানুষ নতুন পরিচালক, নতুন প্রযোজকেরও বেশি করে বলছি, তুমি যেহেতু মানে নতুন প্রযোজকের কথা বলছো, পরিচালক তো নতুন পরিচালক এসে অনেকেই অনেক ছবি ভালো করেছে, হ্যাঁ অনেকেই অনেক ভালো ছবি করেছেন, কিন্তু নতুন প্রযোজকও এসছেন এবং তারা ছবি করেছেন, ছবি মানুষের পছন্দ হয়েছে। নতুন প্রযোজক ছবি করতে তখনই আসবেন যখন সেটা একটা বাণিজ্যিক জায়গা, ফলে সে যখন দেখতে পাবে যে এটার টাকাটা ইনভেস্ট করার মতো একটা পরিস্থিতি আছে, তখন অনেক প্রযোজক আসবেন। অনেক ছবি আমাদের এখানে হতো, বর্তমানে মানে বিগত কয়েক বছরে ছবির হওয়ার রেট পড়ে যাচ্ছিল হু করে, তার পিছনে নানান কারণ আছে। তো সেসব কারণ মুক্ত করার পরে নিশ্চয়ই প্রযোজকরা আসবেন। মানে মনে হচ্ছে এই বিষয়গুলো, যে ছবির সংখ্যা পড়ে যাওয়ার থেকে মুক্তি পেয়েছে টলিউড, সেটা তো বলতে পারবো না, সেটা তো মানে ফ্যাক্ট বলবে। আমি হ্যাঁ হয়তো যদি আশা করছি হবে, মানে একটা পরিস্থিতিটা সেরকম তৈরি হবে নিশ্চয়ই, যার ফলে সেরকম হতে পারে, সেরকম হওয়া উচিত। আমাদের এখানে তো মানে বাইরে থেকে মানে বম্বে থেকেও কাজ আসতো, সেগুলোও কমে এসেছিল, তো হবে আশা করি। এবং আরও একটি বিষয়, বম্বে থেকে কাজ তো আসতোই, অনেক বাইরের ফিল্মের শুটিংও কলকাতায় হতো, যেটা কমে গিয়েছে। তো সবই কমে গিয়েছিল, তো সেই পরিবেশটা নিশ্চয়ই তৈরি হবে, সেটা আশাই করছি। তোমার এই কথা প্রসঙ্গেই বলি, এই যে টলিউডের পালাবদল নতুন সরকার আসার পর, রাজ্যের পালাবদল হয়ে গেছে, রাজ্যের তো পালাবদল হয়েইছে, তো সেক্ষেত্রে তোমার এই যে আর্টিস্ট ফোরাম, ইম্পা, এগুলো সবই ডেভেলপ হচ্ছে যদি বলি, এবং সেখানে রূপা গঙ্গোপাধ্যায় দায়িত্বে এসেছেন, রুদ্রনীল ঘোষ দায়িত্বে এসেছেন, হিরণদা পাপিয়াদি, তো সেক্ষেত্রে আবার মানে নতুন করে সবটা করার চেষ্টা চলছে, এটা নিয়ে কি বক্তব্য? দেখো, আমি টিম্পার ব্যাপারে পুরোটা জানি না, কিন্তু আর্টিস্ট ফোরামটা ওটা একটা ইলেক্টেড বডি, হ্যাঁ, ওটা এক্ষুনি পাল্টে যাচ্ছে, মানে যবে ইলেকশনটা হবে তবেই পাল্টাবে বলে আমি জানি। আর দায়িত্ব পেয়েছেন ওই 4 জন, সেটাও কাগজে পড়েছি, এবং এর মধ্যে রূপাদি এবং রুদ্রকে খানিকটা চিনি, রুদ্রকে বেশ অনেকটাই চিনি, অনেক কাজ করেছি একসঙ্গে, এবং আমি জানি যে ওরাও জানেন যে মানে জনপ্রতিনিধিরা এসে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তাদের এমনিতে খুব একটা কোনো কাজ নেই। তাদেরকে যদি আসতে হয় তাহলে বলতে হবে যে পরিস্থিতিটা স্বাভাবিক নেই, মানে আসলে ইন্ডাস্ট্রির লোকেরাই ইন্ডাস্ট্রিটা চালাতে পারবে, ইন্ডাস্ট্রির লোকেরাই ইন্ডাস্ট্রিটা চালাবে, এইটাই কিন্তু কাম্য। রাজনীতিকরণ কোনোভাবেই হবে না, এবং ওনারা তো মানে রূপাদি বা রুদ্র বা হিরণ বা পাপিয়াদি, এরা তো এমএলএ, মানে এত বড় জনপ্রতিনিধিত্ব মানে একেবারেই দরকার নেই। আর রূপাদি মানে বহুদিন আর্টিস্ট ফোরামের খুব ইম্পর্টেন্ট পদে ছিলেন, অনেক সিনিয়র, রুদ্রও সেই অর্থে আমি তাই বলবো, মানে সিনিয়র মানে বহুদিন কাজ করছে, টালিগঞ্জের আঁত গোঁত সব তার খুব ভালো করে জানা, ফলে ওরা জানে যে আসলে এখানে ফাইনালি রাজনৈতিক নেতাদের এমনিতে খুব একটা যে কোনো কাজ আছে তা নয়। একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে সরকারের সাহায্য লাগে, সরকার আর রাজনৈতিক দল তো এক জিনিস নয়, ফলে সরকারের হেল্প নিশ্চয়ই লাগবে, কিন্তু রাজনীতিবিদদের মনে হয় না লাগাই ভালো, মানে হয়তো প্রয়োজন নেই, এরকম একটা পরিস্থিতিই কাম্য। এই 4 জন সরকারি, তাদের একটা পদ রয়েছে এবং তারা রাজনীতিবিদ, পাশাপাশি তারা আবার এই ফ্রেটার্নিটিরও একদমই ফ্রেটার্নিটির অংশ, সেই জন্যই বলছি তারা খুব ভালো করে জানে যে এইখানে আসলে রাজনীতিবিদদের দরকার নেই। যদি রাজনীতিবিদদের প্রয়োজন হয় তাহলে পরিস্থিতিটা খুব একটা স্বাভাবিক নয়, এটা আমার থেকে ওরা আরও বেটার জানে। তো আমি মনে হয় রূপাদি এইরকম কিছু বলেওছেন যে কিছু করবেন না বা কিছু আলাদা, আসলে কিছু নেই, একদমই ঠিক বলেছেন, আসলে প্রয়োজন নেই, এবং যদি প্রয়োজন পড়ে বুঝতে হবে ব্যাপারটা অস্বাভাবিক, আমার তো তাই মনে হয়। অপরাজিতা দি, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অপাদি এবং তুমি যেহেতু একই পেশায় রয়েছো, ক্রিটিক, তোমরা দুজন কি দুজনের কাজকে
আমরা আসলে আমরা দুজনেই দুজনকে এত বছর ধরে চিনি, আমরা দুজনের কাজকে অনেক বছর ধরে আমরা ক্রিটিক করছি, মানে একে অপরের সমালোচনা করছি। এবং মানে আমরা যখন মানে মানে আমাদের এই প্রফেশনে বলো বা এই অভিনয়ে এই বিষয়টা নিয়ে যখন ভাবজি টাবজি নতুন নতুন কাজ করছি, তখন থেকেই যদি একে অপরকে চিনি, তখন পরে তখন থেকেই কিন্তু জানি যে আসলে আমার কাজ নিয়ে ওর কী মত বা ওর কাজ নিয়ে আমার কী মত। এবং এবং স্পষ্ট করে পুরোটাই বলা যায় আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতে তো অবশ্যই আছে। অপাদির কাছে শুনেছি, আমার সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে উনি খুব বেশি কি একেবারেই এই পার্টিতে বা জমায়েত যেগুলো হয় আর কি সেখানে থাকেন না। উনি বলেন আমার খুব লজ্জা লাগে, আমি তাই জন্য বাড়িতেই থাকি, অভিনয় করি। তো ঋত্বিকদাকেও আমরা দেখি না এই ধরনের গ্যাদারিংসে থাকতে, ঋত্বিকদার কি কারণ? আমি থাকিও, একদম থাকি না তা নয়, থাকিও, আবার থাকিও না, মানে এটা আমার কমফোর্ট জোনের বিষয় নয়, এটা সত্যি কথা। আর অনেক বছর কেটে গেল, না থেকে তো ভালোই আছি। বাকি যে কদিন আছে আমার এই অভিনয় জীবনে এভাবে কেটে যাবে বলে আশা করছি। রাজনৈতিক পোস্ট করো তুমি ফেসবুকে, কিন্তু সেটা কৌতুকে মোড়া, রসিকতায় মোড়া, সেটা মোদির নৌকা বিহারী হোক, পঙ্গপালের দলের ফাঁদ পেতে তারপর পঙ্গপালের যে তুমি লাইনটা লিখেছিলে আর কি, এবং এই যে অশুভ নন্দন সেটাও একটা যেরকম একটা সার্কাজমও রয়েছে। খুব সম্প্রতি তুমি লিখেও ছিলে, অল্প বিস্তর ট্রোলিংও হয়। তো এই যে তোমার এই যে একটা পন্থা কৌতুকে মুড়ে ব্যাপারটাকে আর কি প্রেজেন্ট করা, তো এটা নিয়ে কি বলবে? দেখো, আমি একজন পারফর্মার আসলে, হ্যাঁ, তো ফেসবুক আমার কাছে একটা স্টেজও বটে, তো ওটা আমার পারফরমেন্স আসলে। এর বাইরে আমার মানে সহজ পাঠের তো কোনো মানে বই হয় না, ফলে এর থেকে বেশি আমার কিছু বলার নেই। যে ওটা একটা পারফরমেন্স করার স্টেজ আমার কাছে, ওখানে আমি অডিয়েন্স পাই, তো আমি ওখানে পারফর্ম করি। এবারে আমি তো ডেলি ব্লগ করার লোক নই, ফলে আমি যেটা করি ওটাই আমার পারফরমেন্স, এটাই বলবো, আর কি বলবো। ঋত্বিকদা, যদি জিজ্ঞেস করি যে একদম নতুন অভিনেতা অভিনেত্রীদের 2-3 জনের নাম বলো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এরা আগামী প্রজন্মে ভালো কাজ করবে বা করছে এখন। অনেকেই আছে, তার মধ্যে তো ঋদ্ধির কথা তো বলবোই। ঋদ্ধি তো আসলে ফাইনালি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্টর, ফলে ওকে নতুন অ্যাক্টর বলবো নাকি মানে স্বীকৃত অভিনেতা বলবো আমি জানি না, কিন্তু ঋদ্ধি আবার ওই ব্যান কালচারের শিকার, অতএব অনেকদিনও কাজ করছে না। চাইব ঋদ্ধি যাতে কাজ করে। ঋতব্রত ওদেরই সমবয়সী, ঋতব্রতর কথা বলবো। এবং শ্রুতির অভিনয় আজকাল সবাই খুব ভালো লাগছে, শ্রুতির কথা বলবো। এই এক্ষুনি তাদের অনেকের কথা মনে পড়লো না হয়তো, মানে চট করে, অনেকের খারাপ লাগতে পারে। এই 3 জন ছাড়াও নিশ্চয়ই কেউ না কেউ আছে, এই 3 জনের কথা এক্ষুনি মনে পড়লো। আরজি কর কাণ্ডের ফাইল রিওপেন হয়েছে নতুন সরকার আসার পর, তো তারপরে দেখবো যে কি হয়। সমস্ত ফাইলই নয় রিওপেন হয়, নয় রিওপেন হয় না। এটা এবারে ফাইনালি তার আউটকাম কি হচ্ছে দেখি আমি বলবো। ঠিকঠাক সুরাহা হয়, ঠিকঠাক সমাধান হয়, ঠিকঠাক ঠিক দোষীকে তাকে খুঁজে বার করা যেতে পারে, এইটাই প্রত্যাশা। শুধু আরজি কর কেন, রাহুলের ঘটনাটা নিয়েও তো আমাদের মনে জিজ্ঞাসা আছে। কিন্তু মানে এখন পুলিশি তদন্ত কত দ্রুত চলে এই ব্যাপারে আমার আইডিয়া নেই, কিন্তু এটুকু জানি যে ওটা 1.5-2 মাসে হয় না কোনো কিছুই। তো ফলে মানে কোনটা কিভাবে চলবে, চলার পরে যে ফাইনালি যখন হবে জানতে পারবো। আমি তো ওই টেবিলে বসে নেই যে টেবিলে খোলা হচ্ছে, আলোচনা হচ্ছে, যেন তার সুরাহা হয়, সত্য বেরিয়ে আসে, প্রকৃত দোষীরা শাস্তি পায়, এটাই প্রত্যাশা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।